চিন্তার মাঝে হায়া নিচ থেকে উঠে দাঁড়িয়েছে। কাবার থেকে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে যাচ্ছিল, তখনই আসেন তাকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে দেয়। হায়া শক্ত করে দাঁড়িয়ে আছে, কিছু বলছে না বা নিজেকে ছাড়ানোর চেষ্টাও করছে না। আসেন বুঝতে পারে হায়ার অভিমান হয়েছে। আসেন হায়ার ঘাড়ে মুখ গুজিয়ে বলে, বেবি আসার পর আমার ভালোবাসার ভাগ কমে যাবে না তো? হায়া তার কথা শুনে চমকে যায়। বেবি আসবে কিভাবে, যেখানে বেবির বাবাই তাকে আনতে চাইছে না? হায়া কোনো উত্তর না দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। আসেন তার জবাব না পেয়ে পুনরায় শুধায়, কি হলো বলো? বেবি আসার পর আমায় কম ভালোবাসবে না তো? তাহলে কিন্তু আমি ভীষণ রাগ করবো, বেবিকে লুকিয়ে রাখবো তোমার থেকে। হায়া তার কথা শুনে বলে, বেবি তার ভাগের ভালোবাসা পাবে আর আপনি আপনার। বেবি দেওয়ার পর এটা বলবে না তো? বাচ্চা তো হয়ে গিয়েছে, এখন আর পড়ালেখা করে কি লাভ? এখন মন দিয়ে সংসার করি। আসেনের কথা শুনে আরো চমকে যায় হায়া। আসেনের কথাগুলো শুনে বোঝাই যাচ্ছে সে রাজি। হায়া ঝটফট করে বলে, না, বলবো না। তাহলে চলো। কথাটা বলে আসেন হায়াকে কোলে তুলে নেয়। হায়া থতমত খেয়ে বলে, কই যাব? বেবি আনার মিশনে। কথাটা শেষ করে আসেন হায়াকে একটা চোখ টিপ দিয়ে তাকে বেডে শুয়ে দেয়। হায়ার কাঁধে থেকে আঁচল সরিয়ে সেখানে মুখ গুজে দেয়। হায়াও খুশি মনে বরের ভালোবাসায় সাড়া দিতে থাকে। তারা দুজনে ব্যস্ত হয়ে পড়ে তাদের ভালোবাসা চিহ্নকে দুনিয়ায় আনার কাজে। দীর্ঘ 8 ঘন্টা পর হায়াকে সুস্থ সবল অবস্থায় দেখে সকলের প্রাণ ফিরে আসে। আসেন দৌড়ে এসে সকলের সামনে হায়াকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ নিজের সাথে জড়িয়ে রেখে হায়াকে বুক থেকে সরায় আসিয়ান অস্থির গলায় জিজ্ঞেস করে, কই ছিলে তুমি জানো আমরা কত টেনশন করছিলাম? হায়া কিছু বলার আগে একটা পুরুষ কণ্ঠ বলে ওঠে, হায়া আমার সাথে ছিল, আর তাকে কিছু সত্য জানানোর জন্য আমি তাকে নিজের সাথে নিয়ে গেছিলাম। আজ রাহা জেদ ধরেছে সকলের জন্য রাতে খাবার বানাবে। তাও আবার শ্বশুর শাশুড়ি ও স্বামীর পছন্দ অনুযায়ী খাবারগুলো রাঁধবে নাকি। বাপের ঘরে যে মেয়েটি অহংকারবশত 1 গ্লাস পানি পর্যন্ত নিয়ে খায়নি, সে আজ নিচ থেকে রান্না করতে চাইছে। সত্যিই অবাক করা আবদার বটে। অবশ্যই এ মাসের খানের মধ্যে রাহা আফরা কাছ থেকে প্রায় বেশ কয়েকটা আইটেম রান্না করা শিখে নিয়েছে। বিয়ের আগে রাহার মা মুনতাহা কত করে বলতো, মেয়ে হয়েছিস, একটু রান্নাবান্না শিখ, শ্বশুরবাড়ি গিয়ে কাজে লাগবে। কিন্তু রাহার প্রতিবার মুনতাহাকে ধমকি চুপ করে দিত। মূলত রাহাতের কারণে রাহা বেশি বিগড়ে গিয়েছে। না হলে রাহা মেয়েটা খারাপ না বেশি একটা। আফরা শুরুতে তাকে সুন্দর করে বুঝিয়ে বলেছে রান্না করা 4টে খানি কথা না, রাঁধতে গেলে হাত কেটে যায়, অনেক সময় পুড়েও যায়। তার মতে আদরে দুলালি হুট করে এত বড় আয়োজন করতে পারবে না। কিন্তু রাহা শোনে না। পরে তাকে কড়া গলায় মানা করলেও মন খারাপ করে আফরার সামনেই দাঁড়িয়ে থাকে, নড়ে না জায়গা থেকে। আফরা বুঝে যায় মেয়ে ভালোই জেদি। আফরা তার কাজে মত দেয় ঠিকই, কিন্তু এও বলে দেয় একা সব কাজ করতে পারবে না। হেল্পিং হ্যান্ড সব কেটে বেছে দিবে আর সে ইনস্ট্রাকশন দেবে, তবেই সে রাধার অনুমতি পাবে। রাহাও খুশি মনে আফরার কথা মেনে যায়। উপরোক্ত খুশি হয়ে আফরাকে চুমুও খায়। মাহমুদ বাড়ির লোকদের পছন্দ খুবই সাধারণ। আফরা গ্রামের মেয়ে হওয়ায় বিয়ের এত বছরেও গ্রামের প্রতি তার একটা আলাদা টান রয়ে গিয়েছে। সেই টান থেকে আফরা খাবারের মধ্যে পছন্দের তালিকায় রয়েছে গরম গরম ভাতের মধ্যে বিভিন্ন পদের ভর্তা। আদিয়াদের পছন্দ সর্ষে ইলিশ বা বড় মাছের কোনো একটা আইটেম, আর তার বরের পছন্দ হলো মিষ্টি জাতীয় যে কোনো খাবার। এসব সে জেনেছে তার শাশুড়ির থেকে। আফরা আর রাহা বাড়িতে 2 বান্ধবীর মতো থাকে বাড়িতে। বিয়ের আসরে রাহা আর রাহাতের কীর্তিকলাপ শুনে আফরা মনে রাহার জন্য একটা খারাপ ধারণা তৈরি হয়ে যায়, যার কারণে আফিফ ও রাহার বিয়ের পর শুরুতে সে রাহাকে একদমই সহ্য করতে পারতো না। বিষয়টা আফিফ খেয়াল করে এবং একদিন সে তার ভুল ভেঙে দেয়। তারপর থেকে রাহা আর আফরা দুজনে আম আর দুধের মতো মিলেমিশে থাকে। আফিফ আর আদিয়াত আঁটি হয়ে গড়াগড়ি খায়। মাগরিব নামাজ পড়ে রাহা রান্নাঘরে ঢুকে পড়ে। আফরার সাহায্যে সে কয়েক পদের রান্না প্রায় শেষ করে ফেলেছে। বাকি শুধু আফিফের জন্য পায়েস আর আদিয়াতের জন্য সর্ষে ইলিশ। রাহা এক চুলায় দুধ ফুটতে বসিয়ে দেয়, আরেক চুলায় আদিয়াতের রান্নাটা হচ্ছে। এর মধ্যে এশারে আজান দিয়ে দিলে রাহা আফরাকে বলে, আম্মু, তুমি গিয়ে এশারের নামাজটা পড়ে নিয়ে একটু রেস্ট নাও, রান্না তো প্রায় হয়েই এসেছে, আমি বাকিটুকু করে নিতে পারবো। আফরা কপট রাগ দেখিয়ে বলে, কান টেনে ঘরে নিয়ে যাবন কথা না রাখলে। এমনটা তো কথা ছিল না, রান্না না শেষ হওয়ার আগে আমি নড়ছি না এখান থেকে। রাহা আফরা কাঁধ জড়িয়ে ধরে বলে, উফ, মাদার বাংলাদেশ, তুমি বড্ড নাটুকে। আমি কি বাচ্চা নাকি? হুম, এসব পারবো না। তোমার হাই প্রেসারের সমস্যা ভুলে গিয়েছো তুমি?
আজ আমার কারণে এতক্ষণ রান্নাঘরে থাকলে। তোমার উনি আর আমার উনি শুনলে না, আমাকেই না উল্টো বকা খেতে হয়। তুমি যাও তো, যাও, ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছো। রাহার কথা শুনে আফরা আলতো করে কান টেনে বলে। ওরে দুষ্টুমি, ভালোই তো কথা জানিস। রাহা মিছিমিছি ব্যথা পাওয়ার ভান করে বলে। গেল গেল রে, এই বয়সে না বয়রা হওয়া লাগে। মাত্র বিয়েটা হলো আমার, তোমাদের নাতি নাতনের মুখ দেখানোর আগে কান টেনে বয়রা করে দিচ্ছ শাশুমা। হুম হুম, তারপর তোমার নাতি নাতনি যদি আমার মতো বয়রা হয়ে যায়, তখন কিন্তু দোষ দিতে পারবে না আমায়। রাহা দুষ্টুমি ছলে কি থেকে কি বলে ফেলেছে তার নিজেরই খেয়াল নেই। এদিকে রাহার কথা শুনে আফরা তার কান ছেড়ে দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে। একটু বাদে রাহার খেয়াল হয় সে কি থেকে কি বলে ফেলেছে। মনে মনে জিভ কেটে কথাটা কাটানোর জন্য আফরাকে ঠেলে ঠুলে তার ঘরে দিয়ে আসে। রান্নাঘরে এসে দেখে দুধ উতলিয়ে গিয়ে পাতিল থেকে পড়ে যাওয়ার উপক্রম। রাহা তাড়াতাড়ি করে গিয়ে চুলার জাল কমাতে চায়, কিন্তু এরই মাঝে বেশ খানিকটা দুধ উতলিয়ে পড়ে যায়। দুধের কিছু অংশ রাহার হাতেও এসে পড়ে। টকবকিয়ে উতলিয়ে পড়া গরম দুধ রাহার হাতে পড়ে জায়গাটার সাথে সাথে পুড়ে গিয়ে ফোসকা পড়ে যায়। রাহা ও মা গো বলে তাড়াতাড়ি করে পুড়ে যাওয়া জায়গাটায় ট্যাপের পানি নিচে ধরে, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। রাত 9টা বাজতেই মাহমুদ বাড়ির সকলে একসাথে খেতে বসে। অন্যদিন আফরা সকলকে খাবার সার্ভ করলেও আজ রাহা করছে। খুশি খুশি মনে সকলের পাতা নিজের করা রান্নাগুলো তুলে দিয়ে একপাশে দাঁড়িয়ে থাকে। চোখে মুখে স্পষ্ট হয়ে উঠেছে এক ধরনের উত্তেজনা। রাহা উদ্গ্রীব হয়ে আছে নিজের রান্নার প্রশংসা শোনার জন্য। আদিয়াত ও আফিফ জানতো না আজকে রান্না রাফা করেছে। আফিফ ছিল হসপিটালে আর আদিয়াত মাগরিবের নামাজ মসজিদে পড়তে গিয়ে একদম ইশারার নামাজের পর এসেছে। তারা দুজনে এক লোকমা করে খাবার মুখে দিতে বোঝা যায় এই রান্না আফরা করেনি। আফিফই প্রথম বলে, আম্মু, নতুন কুক রেখেছো? খাবারের টেস্টটা আজ ভিন্ন লাগছে যে। আদিয়াতও তার কথা তাল মেলায়। রাহা আফিফের কথা শুনে মন খারাপ করে মাথা নিচু করে রেখেছে। আফিফ খেয়ে যখন প্রশংসা করলো না, তার মানে ভালো হয়নি রান্নাটা। আফরা খেতে খেতে বলে, না, নতুন কোক রাখা হয়নি, আজ অন্য কেউ রেঁধেছে রান্নাগুলো। অন্য কেউ? কি এসে? অবাক হয়ে জিজ্ঞেস করে, কারণ এই বাড়িতে আফরাই রান্না বান্না সামলায়। সে অসুস্থ হলে তাদের হেল্পিং হ্যান্ড মহিলাটি রেঁধে দেয়, কিন্তু তার রান্নার টেস্ট অন্যরকম, সেটা আদিয়া তার আফিফ জানে। তারা বাদে আর কে রান্না করেছে সেটা জানতে অধীর আগ্রহ নিয়ে বসে আছে বাবা ছেলে। আফরা তাদেরকে বেশি অপেক্ষা করায় না। সে বলে, আজ আমার একমাত্র পুত্রবধূ শখ করে আমাদের সকলের পছন্দের খাবারগুলো রান্না করেছে। আফরার কথা শুনে আদিয়া তার আফিফ বেশ ভালোই অবাক হয়। তাদের অবাক হওয়ার যথেষ্ট কারণ আছে। আদিয়া যেমন অবাক হয়েছে তেমনই সাথে খুশি। সে হাসি মুখে বলে, আম্মাজান, আপনি শুধু শুধু এত কষ্ট করতে গেলেন কেন? কষ্ট কোথায় আব্বু? আমি কি আমার ফ্যামিলির জন্য কিছু করতে পারি না? নাকি আপনারা আমায় এই পরিবারের সদস্য ভেবে উঠতে পারছেন না এখনো? কোনটা আব্বু? লাস্টের কথাটা মলিন মুখ করে বলে রাহা। আদিয়া তার কথা শুনে হেসে দেয়। সে নিজের জায়গা ছেড়ে উঠে গিয়ে রাহার সামনে এসে দাঁড়ায়। তার মাথায় হাত রেখে বলে, অবশ্যই পারো ফ্যামিলির জন্য কিছু করতে, কিন্তু আম্মাজান, আপনি তো এখনো ছোট আর এই বিষয়ে এতটা পরিপক্ক নন। আগে আপনার শাশুড়ি থেকে কিছুদিন ধীরে সুস্থে সবটা দেখে শিখেন, তারপর গোটা জীবন তো পড়েই আছে আমাদের রান্না করে খাওয়ানোর জন্য। আপনি হলেন আমার দ্বিতীয় মেয়ে। এক মেয়ে বিদায় দিয়ে আরেক মেয়ে ঘরে তুলেছি। আর তাছাড়া যদি আপনার হাতটা পুরো বা কেটে যেত তাহলে কিন্তু আমি ভীষণ কষ্ট পেতাম। রাহা আদিয়াতের শেষ কথাটা শুনে নিজের ডান হাতটা ওড়না দিয়ে লুকিয়ে নেয়। সেটা আর কারো চোখে না পড়লেও আফিফের চোখে ঠিকই পড়েছে। রাহা আদিয়াতের কথা শুনে আবেগী হয়ে যায়। তার বাবার কথা মনে পড়ে যায়। যেদের বসে কতদিন হয়ে গেল মা বাবার সাথে কথা বলেনি, কিন্তু এখন তাদের জন্য মন পড়ছে। আদিয়াত রাহাকে আফিফের পাশে বসিয়ে নিজে তাকে বেড়ে দেয় খাবার। তারপর নিজের জায়গায় বসে বলে, আজ আমরা সকলে একসাথে খাবো, সকালে খাওয়া শুরু করো। আদিয়াতের কথা অনুযায়ী আফরা আর আফিফ খেতে শুরু করলেও রাহা হাত গুটিয়ে বসে থাকে। সকলে বিষয়টা কিছুক্ষণ পর প্রত্যক্ষ করে। আদিয়াত বলে, কি হয়েছে মামুনি, খাচ্ছ না কেন? রাহা আমতা আমতা করে বলে, আব্বু, আমার পেট ভরা, সন্ধ্যায় স্ন্যাক্সের কারণে আমি খাবো না আর। রাহা কথা শুনে আদিয়াত বা আফরা কিছু বলতে নেবে তার আগে আফিফ গম্ভীর গলায় বলে, পেট ভরা নাকি হাত পুড়িয়ে ফেলেছো, আর সেই পোড়া হাত দিয়েই খেতে পারবে না বলে মিথ্যে বলছো। কোনটা?
আফিফ কথা উপস্থিত তিনজনেরই বিস্ময় চোখ বড় বড় হয়ে যায়। আফরার বিস্মিত হয়, আদিও তো আবার বিস্মিত হয় এটা শুনে যে রাহা হাত পুড়িয়ে ফেলেছে এবং সেটা কাউকে জানায়নি পর্যন্ত। আর রাহার বিস্মিত হয় আফিফের জানতে পেরে যাওয়ার কারণে। রাহা আবার মিথ্যে বলতে নিলে আফিফ প্রথমবারের মতো তাকে জোরে একটা ধমক দিয়ে বলে, চুপ। আর একটা মিথ্যে কথা বললে তোমার খবর আছে আজ। দেখি, হাত বের করো অন্যান্য নিচ থেকে। আফিফের ধমক খেয়ে রাহার বুক ধকধক করতে থাকে। বিয়ের এতগুলো দিনে সে সবসময় আফিফকে মিষ্টি ফাঁসি ও কোমল ব্যবহার করতে দেখেছে। আজ আমার রুহ কাঁপানো ধমক খেয়ে সে বেশ ভয়ই পায়, সেই সাথে অভিমানও হয় তার। রাহা মুখ ফুলিয়ে হাতটা বের করে সকলের সামনে। ডান হাতের উপরে পিঠে বেশ কয়েকটা জায়গা ফোসকা পড়ে রয়েছে। সকলে তার হাতের অবস্থা থেকে চিন্তিত হয়ে পড়ে। আফিফ খাওয়া ছেড়ে উঠে গিয়ে রাহার সামনে হাঁটু করে বসে দেখতে থাকে তার পড়ে যাওয়া জায়গাটা। তারপর আবারও সেখান থেকে উঠে গিয়ে রুম থেকে বার্নার এনে সযত্নে রাহার হাতে লাগিয়ে দেয়। রাহা এক ধ্যানে আফিফকে দেখতে থাকে। আফিফ ভ্রুজোড়া কুঁচকে নিজের ঠোঁট কামড়ে ধরে কাজটা করেছে দেখে রাহার মনে হলো আফিফ তার প্রতি দিনকে দিনই দুর্বল হয়ে পড়ছে। পরক্ষণে তার মন এটাও বলে ওঠে। কথাটা ভেবে রাহার পিলে চমকে ওঠে। সেদিন রাহাকে আফরায় খাইয়ে দেয় পরম আদর মাতৃ স্নেহে আগলে। সকালে হায়া আর আসিয়ান ব্রেকফাস্ট সেরে নিজেদের কাজের উদ্দেশ্যে রওনা হয়। আসিয়ান হায়াকে তালুকদার বাড়িতে নামিয়ে দিয়ে ভার্সিটিতে যাবে। আগামীকাল জাহান জাইনের রিসেপশন পার্টি, তাই মির্জা বাড়ির সকলে আগে থেকেই তালুকদার বাড়িতে উপস্থিত থাকতে হয়েছে। জাহান জাইনের রিসেপশন পার্টি তালুকদার বাড়ির পেছনে বাগানে অনুষ্ঠিত হবে বলে পুরো বাড়ি সাজানো হচ্ছে। নিচে অনেক মানুষ থাকায় আদিবা আর হায়াকে উপরে পাঠিয়ে দেয় হানিয়া। তারা দুজন গল্প করার উদ্দেশ্যে মেহেরিমার রুমে আসে, কিন্তু রুমে ঢুকে তারা কাউকে পায় না। নিচেও মেহেরিমা ছিল না। তাহলে মেয়েটা গেল কোথায়? হায়া বেলকনিতে গিয়ে দেখে সেখানে ফ্লোরে হাঁটুর উপর মুখ গুজে বসে রয়েছে মেহেরিমা। আদিবা আর হায়া একে অপরের মুখ চাওয়াচাই করে। তারা বুঝতে পারে মেহেরিমার হয়তো মনটা খারাপ। তারা দুজনও মেহেরিমা দুই পাশে গিয়ে বসে পড়ে। নিজের পাশে কারো উপস্থিতি টের পেয়ে মেহেরিমা হাঁটু থেকে মুখ উঠিয়ে দেখে তার বান্ধবীরা এসেছে। এদিকে মেহেরিমা মুখ উঠানোর পর তার মুখশ্রী প্রত্যক্ষ করে হায়া বুকটা হু হু করে ওঠে। মেহেরিমার চোখ জোর অশ্রুসিক্ত আর লাল হয়েছে। মেয়েটা নীরবে বসে নিজের কষ্ট বিলাস করছে। হায়া মেহেরিমার আরো কাছে এসে বসে, তার চোখের পানি মুছে দিয়ে বলে, কি হয়েছে দোস্ত, তুই কাঁদছিস কেন? কেউ তোকে কিছু বলেছে? বর্দা ভাই তোকে কিছু বলেছে? মেহেরিমা তার নিজের ঠোঁট কামড়ে ধরে কান্না আটকানোর চেষ্টা করে। তারপর মাথাটা ডানে বায়ে নাড়ায়, মানে জাহান কিছু বলেনি। হায়া আবারও জিজ্ঞেস করে, অন্য কেউ বলেছে? মেহেরিমা হায়ার প্রশ্ন উত্তর না দিয়ে মাথা নিচু করে বসে থাকে। আদিবা তার কাঁধে হাত রেখে বলে, তুই কিছু না বললে আমরা বুঝবো কিভাবে তোর কি হয়েছে? দেখ, নিজের কষ্টটা নিজের মধ্যে চেপে না রেখে আমাদের সাথে শেয়ার কর, দেখবি হালকা লাগবে। এমনও তো হতে পারে আমরা এমন কিছু সাজেশন দিলাম যার মাধ্যমে তোর সমস্যার সমাধান হয়ে গেল। আদিবার কথায় হায়াও সম্মতি জানায়। মেহরিমারও তার কথাটা ভালো লাগে। মেহরিমা ধীরে সুস্থে বলা শুরু করে। তার কথাগুলো শুনে হায়া ও আদিবার মনটাও বিষাদে ছেয়ে যায়। আমাদের সম্পর্কটা যেন কোথাও গিয়ে থেমে গেছে, একটা সোজা রেখার মতো, যেখানে কোনো বাঁক নেই, উত্তাপ নেই। আমি জানি একটা ভুল করেছিলাম আমি, আর সেটার জন্য অনেক কষ্ট হয়েছে, কিন্তু আমি অনুতপ্ত, সত্যি অনুতপ্ত। সে আরও আমার যত্ন নেয়, আমার সবচেয়ে ক্ষুদ্র অনুভূতিগুলো পর্যন্ত বুঝে ফেলে নিঃশব্দে, আমার খেয়াল রাখে এমনভাবে যেন আমি তার সমস্ত পৃথিবী। অথচ কোথাও একটা ফাঁক থেকেই যাচ্ছে, একটা না বলা কিন্তু যেন আমাদের মাঝখানে দাঁড়িয়ে আছে। সে আমার স্বামী, অথচ এতদিনেও সে আমাকে নিজের করে টানেনি, একটা বারও না। এই চুপচাপ ভালোবাসার হয়তো অনেক গভীরতা আছে, কিন্তু আমার ভিতরটা কেমন যেন অপূর্ণতায় ডুবে যায়। তার এই উত্তাপহীন ভালোবাসা আমার ভীষণ পীড়া দিচ্ছে, নিজেকে বারবার অপরাধীদের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। আমার এই ছোট্ট জীবনে পূর্ণতার খাতা একদমই শূন্য, কিন্তু আমার সকল অপূর্ণতা পূর্ণতায় রূপান্তর হয়েছে জাহানকে পেয়ে। তার মতো এত নিখুঁত, এত যত্ন করে কেউ আমাকে ভালোবাসতে পারবে না, কিন্তু এই পূর্ণতার তৃপ্ততা আমি উপভোগ করতে পারছি না তার বিমুখতায়। তার কথাগুলো শুনে হায়া ও আদিবার মনটাও বিষাদে ছেয়ে যায়। কথাগুলো বলতে বলতে মেহরিমার চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে থাকে। হায়া ও আদিবা নিশ্চুপ হয়ে তার কথাগুলো শোনে। তারাও মেহরিমার কষ্টটা অনুধাবন করতে পারছে। ভালোবাসার মানুষটি চোখের সামনে থাকার পরও তাকে স্পর্শ করতে না পারার কষ্ট যে কেমন
সেইটুকু বোঝার বোধ তাদের হয়েছে। হ্যাঁ, পূর্বের ন্যায় মেহরিমার চোখের পানি মুছিয়ে দেয়, তাকে সান্ত্বনা দিয়ে বলে, কাঁদিস না দোস্ত, ভাইয়া তোকে কোনো ইগনোর করছে না। তুই বল, ভালোবাসার মানুষটাকে ইগনোর করে কেউ থাকতে পারে? অন্তত ভাইয়ার মতো লোক পারবে থাকতে? তাহলে সে যে করছে, সে আমার হয়েও আমার না। সত্যি করে বলো, আমাদের মধ্যে দূরত্ব কি তোদের চোখে পড়েনি? হাদিবা, তুই তো আমার সাথে এ বাড়িতে থাকিস, তুই বল। আদিবা মেহরিমার কথায় মাথা নাড়িয়ে সম্মতি দেয়। হ্যাঁ, তারও চোখে পড়েছে জাহান আর মেহরিমার সম্পর্কে শীতলতা। হায়া সব শুনে চিন্তায় পড়ে যায়, কিভাবে এদের সম্পর্কে পূর্বের মতো স্বাভাবিক করে তুলবে। সেই ভাবনায় মশগুল হয়ে পড়ে। হায়া কিছুক্ষণ ভাবনার পর হুট করে বলে, আচ্ছা, তুই ভাইয়াকে ভালোবাসার কথা জানিয়েছিস? মেহরিমা তার হঠাৎ প্রশ্নে ভরকে যায়। সে সরল গলায় বলে, না, এখনো জানাইনি। হায়া মেহরিমার কথা শুনে কপাল চাপড়াতে থাকে। আদিবাও কিছুটা বুঝতে পারে। মেহরিমা হায়ার কপালে চাপড়ানো দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, কি রে, এমন করছিস কেন? হায়া রেগে নিজের হাত দুটো দিয়ে মেহরিমার গলার কাছে এনে টিপে ধরার মতো করে বলে, তোকে হালকা করে পটলের খেতে পাঠাতে মন যাচ্ছে, বেদ্যপ মহিলা। মেহরিমা হায়ার কথা শুনে মুখ গোমরা করে বলে, হ্যাঁ, দে না পাঠিয়ে, ভালোই হবে, আপদ পিতাই হবে। হায়া মেহরিমার গালে আস্তে করে একটা থাপ্পড় মেরে বলে, বলদ জানি কোথাকার, না বুঝে সবসময় বেশি লাফাস তুই। আর সাফার করতে হয় বাকিদের, না আমার ভাইকে বুঝতে পারছিস না আমাকে। মেহরিমা হায়ার কথা শুনে মন খারাপ করে নিচের দিকে তাকিয়ে চোখের পানি ফেলতে থাকে। হায়া তার এমন কাজে একটু মায়া হয়, সেই সাথে বিরক্ত। সে মেহরিমার মাথাটা উঠিয়ে দিয়ে তার চোখের পানি মুছে দেয়। তারপর যে গালে থাপ্পড় দিয়েছিল সে গালে টাইট করে একটা পাপ্পি দেয়। কাজটা শেষ করে মিষ্টি একটা হাসি দেয় বলে, নে, আদর করে দিলাম, আর কাঁদিস না। এখন আসল কথা শোন। মেহরিমাও হেসে দেয় হায়ার এহেন কাজে। সে বলে, বল। ভাইয়া তোকে এসব ইগনোর করেছে তোর মুখ থেকে ভালোবাসার কথা শোনার জন্য। কি? হ্যাঁ রে ছাগল, দেখ বিয়ের আগে ভাইয়া তোকে ভালোবাসার কথা অনেকবারই বলেছে। কিরে, বলেছে না? কিন্তু তুই কি একবার আমার ভাইকে তোর মনের কথা জানিয়েছিস? মেহরিমা ডানে বায়ে মাথা নাড়ায়। এক্স্যাক্ট এই কারণেই ভাইয়া এখনো তোকে নিজের কাছে টানছে না। আমি আমার ভাইকে যতটা চিনি তার উপর ভিত্তি করে বলতে পারি ভাইয়া আর রেগে নেই তোর কাছে। সে শুধু দেখতে চাইছে তুই তার রাগ ভাঙাতে কি কি করতে পারিস। সহজ কথায় বলতে গেলে তার ভালোবাসার মানুষটার কাছে তার মনের কথা জানতে চাইছে। বুঝেছিস বুদ্ধু? মেহরিমা আহাম মকের মতো তাকিয়ে তাকে হায়ার দিকে কতক্ষণ, তারপর মাথা নাড়িয়ে বুঝায় সে বুঝতে পেরেছে। হায়ার কথা আদিবাও তাল মেলায়। হ্যাঁ, আমিও ভাইয়ার সাথে একমত। তোর উচিত যত তাড়াতাড়ি সম্ভব ভাইয়াকে তোর মনের কথাটা জানিয়ে দেয়া। দেখিস এরপরে ভাইয়া আর তোর থেকে মুখ ফিরিয়ে থাকতেই পারবে না। মেহরিমা হায়ার আদিবার কথাগুলো কতক্ষণ সময় নিয়ে ভেবে বুঝতে পারে তার দুজন সঠিকই বলেছে, কিন্তু এখনো একটা ভাবনা রয়ে যায়। সে মলিন মুখে বলে, কিন্তু কিভাবে জানাবো আমার মনের কথা? আমি তো তার সামনে গেলেই সব গুলিয়ে ফেলি। সে যখন চশমার অপর পাশ দিয়ে ছোট ছোট চোখে তাকায়, আমি ঘাবড়ে যাই, হাত পা কাঁপতে থাকে। কেন রে, আমার ভাইকে বাঘ নাকি ভালুক যে এত ভয় পাস তুই? হ্যাঁ ভ্রু নাচিয়ে মেহরিমাকে প্রশ্ন করে। মেহরিমা জবাবে বলে, ভয় না দোস্ত, তাকে ইদানিং ভয় লাগে না, বরং সে আশেপাশে থাকলে কেমন সেফ ফিল হয়, ভালো লাগা ঘিরে ধরে। এত বছর যে ফিলটা আমি চাচ্ছিলাম, তাকে বিয়ে করার পর সে থেকে সেটা পাচ্ছি। কিন্তু আড়ালে থাকা মানুষটির ঠোঁটের কোণে হাসির রেখা দেখা যায়। সে আবারও কান পাতে রমণীগণের কথা শুনতে। হ্যাঁ বলে, ব্যাস, আর কোনো কিন্তু না। ভালোবাসা প্রকাশে কোনো কিন্তু পরান্তু জায়গা নেই। শোন, তুই কাল তোদের রিসেপশনের পরেই তোর মনের কথা জানাবি আমার ভাইকে। তোর প্রপোজ করার মতো উপযুক্ত পরিবেশ আমি তৈরি করে দেব। শুধু নিজের সব অস্বস্তি লজ্জা কয়েক ঘন্টার জন্য দূরে সরিয়ে আমার ভাইকে তোর মনের কথাটা জানাবি। কি পারবি তো? মেহরিমা হায়ার কথা কোনো জবাব দেয় না। তাকে নিশ্চুপ থাকতে দেখে আদিবা তার কাঁধে হাত রেখে বলে, দোস্ত, বেশি দেরি করিস না। নিজের মনের কথা জানাতে যত দেরি ততই তোকে কষ্ট পেতে হবে, আর ভাইয়ার অভিমান গাঢ় হতে থাকবে। এমন চলতে থাকলে একসময় ভাইয়াও আগ্রহ হারিয়ে ফেলবে তোর থেকে। আদিবার কথা শুনে মেহরিমা আতকে ওঠে। সে অস্থির হয়ে বলে, না না, আমি কালই জানাবো তাকে আমার মনের কথা। আমার জীবনে বেঁচে থাকার একমাত্র কারণ এখন শুধু উনি।
ওনার এই অভিমানী আমি সহ্য করতে পারছি না। উনি যদি কখনো আমার থেকে মুখ ঘুরিয়ে নেয়, আমি তো একদমই মরে যাব। লাস্টের কথাগুলো সিক্ত গলায় বলে মেহরিমা। হায়া মেহরিমাকে ভরসা দিয়ে বলে, এমন কিছুই হবে না, বেশি ভাবিস না তো। এখন চল উঠ, শপিং এ যাবো, কেনাকাটা। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।